আচ্ছা, এখন অনুরণনটা কি জিনিস আমরা সেটা দেখব। অনুরণনটাকে ইংরেজিতে কি বলে? রেজোনেন্স হয়। আচ্ছা, তোমরা ইন্টারমিডিয়েটে অনুরণন সম্পর্কে কিছুটা হয়তো জেনে আসছো। আমরা যদি বেনজিনটা দেখি, বেনজিনের স্ট্রাকচারটা দেখি, বেনজিনকে এভাবে লেখা যায়, যাই তো? এভাবে লেখা যায়। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটা তো বেনজিন, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য একটা আছে, কিন্তু ওইটা কাউন্টেবল পার্থক্য না। মানে ওইটা বেনজিনকে কোনো, বেনজিনের গঠন বৈশিষ্ট্য বা কোনো কিছুতে কোনো প্রভাব রাখছে না, কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্য স্পষ্ট। এখানে হচ্ছে কার্বন, আমরা যদি এখানে কার্বন ধরি, ঠিক আছে, আমরা কার্বন এইভাবে কার্বন লিখলাম। তাহলে এখানে যদি আমরা দেখি যে ডাবল বন্ডটা আছে এই কার্বনের সাথে, এই দুইটা কার্বনে, তারপরে এই দুইটা, তারপরে এই দুইটা, কিন্তু এখানে 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 ডাবল বন্ডটা আছে হলো এই দুইটা কার্বনের মধ্যে। এই হলো পার্থক্য, আর কিছু না, তাই না? আচ্ছা, ডাবল বন্ডটা হচ্ছে আসলে কি? এটা হলো যে একটা সিগমা একটা পাই বন্ধন, এটা হলো পাই বন্ধন। তাহলে আমরা দেখলাম যে পাই বন্ধন, এটা হলো যোজনী ইলেকট্রন, যোজনী বন্ধন, তাই না? এটা হলো যোজ্যতা ইলেকট্রন। তাহলে এই যোজ্যতা ইলেকট্রন গুলার কি হয়েছে? রিঅ্যারেঞ্জ হয়েছে। কি হয়েছে? রিঅ্যারেঞ্জ হয়েছে, মানে পুনর্বিন্যাস হয়েছে। এখানে ছিল একরকম, এখানে ছিল আর এক রকম। বুঝতে পারছো? মানে সাজানো হয়েছে নতুন করে। এখন সাজানোর, তাহলে একটা সাজানোর ফলে আর একটা মানে এটাকে দেখতেও একটু অন্যরকম লাগছে। মানে এখানে ডবল বন্ড ছিল যে কার্বনে, এখানে হলো তার মানে পাশের কার্বনে, পরবর্তী কার্বন গুলোতে আছে। এই দুইটা স্ট্রাকচারকে যদি আমরা সমন্বয় করার পরে তখন বেনজিনের আমরাকে এইভাবে লিখি। এইভাবে লিখে কি বোঝাচ্ছি? গোল দিয়ে মাঝখানে এটাই বোঝানো হয় যে এই যে যোজ্যতা ইলেকট্রন যেটা আছে ডাবল বন্ডটা, সেটা এই কার্বনের এখানে নির্দিষ্ট না। মানে বেনজিনের স্ট্রাকচার এটাও এটাও। তাহলে এখন যে ডাবল বন্ডটা যে পরিবর্তন হলো, এটা যদি ফিক্সড হতো, এই কার্বনের মধ্যে এটা ফিক্সড, তাহলে কি এভাবে হতো? হতো না। আবার যদি আমরা এই দিকে বিবেচনা করি যে এইটা প্রথম, তাহলে এইরকম হতো না। তাহলে বোঝা গেল যে এই যে ডাবল বন্ড, সেটা হলো ফিক্সড না, একটা জায়গায় নির্দিষ্ট না, ঠিক আছে, লোকালাইজড না। সেটা কি হচ্ছে? সেটা পুনর্বিন্যাস হচ্ছে, বা সেটা পুরো ওই কাঠামোতে মানে সঞ্চরণশীল অবস্থায় আছে, কখনো এখানে কখনো এখানে, তাই না? তাহলে এখন কি হচ্ছে? এই ইলেকট্রনটাকে লোকালাইজড না, এটাকে বলা হচ্ছে ডিলোকালাইজড বা সঞ্চরণশীল পাই ইলেকট্রন, ঠিক আছে? এই পাই ইলেকট্রনটা মানে পুরো কাঠামোতে স্থানান্তর হবে বা পুনর্বিন্যাস হবে। হওয়ার ফলে যদি এরকম হয় একবার এইটা একবার এইটা, তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রনটা আসলে কোথাও ফিক্স না, সে পুরো মানে কাঠামোর মধ্যে কি অবস্থায় আছে? সঞ্চরণশীল আছে। যদি স্থির হতো তাহলে এইরকম হতো, এখান থেকে এখানে যাচ্ছে, তার মানে সে কি করতেছে? ঘুরতেছে। সঞ্চরণশীল মানে কি? ঘোরা, সে ঘুরতেছে। তাহলে তখন আমরা এই ফাইনাল স্ট্রাকচারটা দিলাম যে এখানে পাই ইলেকট্রনটা কোথায় আছে? কোনো একটা কার্বনের মধ্যে নির্দিষ্ট নাই, এটা সঞ্চরণশীল আছে, ঠিক আছে? তাহলে এইটা হলো, এখান থেকে আমরা দেখলাম যে এই পাই ইলেকট্রনটা কোনো একটা কার্বনে নির্দিষ্ট থাকবে না, সে সঞ্চরণশীল থাকবে, হ্যাঁ, হয়ে একটা সুষম ইলেকট্রন ঘনত্ব রচনা করবে। তখন আমরা যেই ফাইনাল যে স্ট্রাকচারটা পাবো,
সেটা হলো এই দুইটা স্ট্রাকচার বা এইরকম যতগুলো স্ট্রাকচার হবে সেই স্ট্রাকচারের সমন্বয়ের ফলে আমরা একটা নতুন স্ট্রাকচার তৈরি করবো। সবগুলো সমন্বয় মানে যেখানে এইরকম স্ট্রাকচার এখানে দুইটা আছে, এই দুইটা সমন্বয় ওর মধ্যে দুইটাই ওখানে পাওয়া যাবে। এরকম যদি একাধিক হয় তাহলে সেগুলো পাওয়া যাবে। বুঝতে পারছো? তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে অনুরণন বা রেজোনেন্স। তাহলে যোজ্যতা ইলেকট্রনের পুনর্বিন্যাসের ফলে যে স্ট্রাকচারগুলো তৈরি হবে সেই স্ট্রাকচারের সমন্বয় করে যে নতুন স্ট্রাকচার তৈরি পাওয়া যাবে, সেটাই হলো তার অনুরণিত কাঠামো হবে। তাহলে অনুরণন হলো যে কোনো ইলেকট্রনটা কোনো একটা কার্বনের মধ্যে স্থির না থেকে সেটা সঞ্চরণশীল অবস্থা থাকবে, পুনর্বিন্যাস করা যাবে বা পুনর্বিন্যাস হলে পারে তারপরে তোমার এই সবগুলো স্ট্রাকচারের সমন্বয়ের ফলে যে একটা নতুন স্ট্রাকচার পাওয়া যাবে। তাহলে এই ঘটনাটার নামই হচ্ছে অনুরণন বা রেজোনেন্স। তাহলে বেনজিনে আমরা দেখি যে এরকম একটা রেজোনেন্স বা অনুরণন হয় না? হয়। আমরা এই বেনজিনের অনুরণিত কাঠামো দেখলাম। তাহলে এইরকম অনুরণন কিন্তু তোমার বেনজিনে যেমন হয়, মানে সাইক্লিক স্ট্রাকচার যৌগ হতে পারে, আবার সাইক্লিক ছাড়াও যেগুলো আছে তোমার অ্যালিফেটিক শ্রেণীর যৌগ আছে সেগুলোতে হতে পারে, সরল শিকলের ক্ষেত্রেও হতে পারে। যেমন মনে করো যে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে এরকম হয়। অ্যাসিটেট আয়ন, অ্যাসিটিক অ্যাসিডের যে অ্যাসিটেট আয়ন, এখানে কিন্তু একটা অনুরণন হয়। মানে এখানে যে পাই ইলেকট্রন আছে না, এখানে কিন্তু অক্সিজেনে পাই ইলেকট্রন আছে, যে পাই বন্ধন, একটা সিগমা একটা পাই বন্ধন। এখানে হলো মুক্তজোড় ইলেকট্রন আছে, অক্সিজেনে মুক্তজোড় ইলেকট্রন আছে। ঠিক আছে? তাহলে অক্সিজেন এখানে হলো 6টা মুক্তজোড় ইলেকট্রন আছে। হ্যাঁ, 6টা। তাহলে এই 6টা মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রনের সাথে এই অক্সিজেনের ইলেকট্রনের সাথে এই অক্সিজেন ইলেকট্রনের একটা অনুরণন হয়। মানে ইলেকট্রন হচ্ছে একে ডাবল বন্ড একবার এখানে যায়, একবার এখানে আসে, একবার এখানে যায়, একবার এখানে আসে। ফাইনালি আমরা এটার অনুরণিত কাঠামো আকারে ফাইনালি আমরা লিখতে পারি হলো এভাবে লিখি, এইরকম লিখি। এটা হচ্ছে অনুরণিত কাঠামো ফাইনালি। এখানে মূল কথাটা হচ্ছে যে একটা আয়নের বা একটা অণুর যোজ্যতা ইলেকট্রনের পুনর্বিন্যাস হবে, পুনর্বিন্যাসের ফলে তার একাধিক কাঠামো পাওয়া যাবে। এই কাঠামোগুলার সমন্বয়ের ফলে একটা নতুন মানে সমন্বিত একটা কাঠামো আমরা পেতে পারি বা কল্পনা করতে পারি। এই ঘটনাটার নামই হচ্ছে অনুরণন। অর্থাৎ পাই ইলেকট্রনটা কোনো একটা কার্বনের অধীনে আবদ্ধ না থেকে সে কি হবে, সে হচ্ছে ওই কাঠামোতে সঞ্চরণশীল থাকবে, থাকার ফলে একাধিক স্ট্রাকচার তৈরি হবে। আর এই একাধিক স্ট্রাকচারের সমন্বয়ের ফলে নতুন একটা স্ট্রাকচার আমরা কল্পনা করতে পারি। এই ঘটনাটাই হলো অনুরণন বা রেজোনেন্স। তাহলে অনুরণনটা কি জিনিস আমরা দেখলাম। এখন অনুরণনের ফলে যে কাঠামোটা তৈরি হয়, প্রত্যেকটা কাঠামো, এটাকে বলা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার বা রেজোনেটিং গঠন। মানে এইটা হলো একটা রেজোনেটিং স্ট্রাকচার বা রেজোনেটিং গঠন, রেজোনেটিং গঠন। তাহলে এটাও একটা কি, এই দেখো, এটা একটা রেজোনেটিং গঠন, এটা একটা রেজোনেটিং গঠন। আর এই রেজোনেটিং গঠন, দুইটা রেজোনেটিং গঠনকে সমন্বয় করে যেটা পাওয়া যাবে সেটা হলো হাইব্রিড স্ট্রাকচার। সেটা কি স্ট্রাকচার? হাইব্রিড স্ট্রাকচার। ঠিক আছে? তাহলে আমরা রেজোনেন্সটা কি জিনিস এটা দেখলাম। আমরা রেজোনেন্স, এটা হলো সাইক্লিক কম্পাউন্ড হতে পারে, আবার অ্যালিফেটিক কম্পাউন্ড হতে পারে, সেটাও আমরা দেখলাম। এবং বেনজিনের রেজোনেন্স স্ট্রাকচারটা আমরা দেখলাম। তাহলে রেজোনেন্সটা এই কথাগুলো লিখতে হবে। ঠিক আছে? এই কি কি ঘটনা ঘটে সেটা বলতে হবে, আর একটা উদাহরণ দিতে হবে, দিলে পরে এটা হবে। তাহলে এই তুমি বলো রেজোনেন্সটা কি জিনিস, সংক্ষেপে বলো। কেন, কি কি বুঝছো সেটা আমি বোঝানো লাগবে না, সেটা বলো। একটা শব্দ দিয়ে হলেও বলো যে এইটা রেজোনেন্স। এখানে তো বুঝে যাইতে হবে, না বুঝে গেলে তো হবে না।
রেজোনেন্সটা হলো না, বোঝনি তাহলে। রেজোনেন্সটা হলো যে একটা পরমাণুর বা একটা অণুর, হ্যাঁ, যে যোজ্যতা ইলেকট্রন থাকবে পাই ইলেকট্রন, এই পাই যোজ্যতা ইলেকট্রনের পুনর্বিন্যাস হবে। কি হবে? পুনর্বিন্যাস হবে। ঠিক আছে, মানে সে একটা নির্দিষ্ট পরমাণুতে এই পাই ইলেকট্রনটা আবদ্ধ হয়ে থাকবে না, বরং সে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার তার সুযোগ থাকবে, সে পুনর্বিন্যাস হবে। এই পুনর্বিন্যাস হওয়ার ফলে একাধিক কাঠামো তৈরি হবে, একাধিক কাঠামো তৈরি হবে। যেমন এখানে হয়েছে, এখানে হয়েছে, দুইটা কাঠামো হয়েছে। এই কাঠামোগুলোর সমন্বয়ের ফলে ফাইনালি একটা স্ট্রাকচার পাওয়া যাবে। তাহলে এই যে ইলেকট্রন, পাই ইলেকট্রনটা একটা জায়গায় আবদ্ধ না থেকে সে পুনর্বিন্যাস হতে পারছে, সে ঘুরতেছে, হ্যাঁ, এর ফলে একাধিক স্ট্রাকচার তৈরি হচ্ছে, ফলে সবগুলো স্ট্রাকচারের সমন্বয় করে একটা ফাইনাল স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। এই যে তিনটা ঘটনা, এই ঘটনাটাকেই কি বলা হচ্ছে? রেজোনেন্স বলা হচ্ছে। ক্লিয়ার বিষয়টা এবার? ওকে। যেমন রেজোনেন্সের উপরে একটা খুব কমন একটা সুন্দর একটা প্রশ্ন, এটা পরীক্ষায় তোমাদের আসে, সামনে আসে, যে ইথানল, ইথানল এটা হলো নিরপেক্ষ, অ্যালকোহল নিরপেক্ষ, কিন্তু ফেনল, ফেনল হচ্ছে কি ধর্মী? অম্লধর্মী। কেন? হ্যাঁ, ইথানল বা অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ আর ফেনল হচ্ছে অম্লধর্মী। এটার মূল কারণটা কি? এটার মূল কারণটা হচ্ছে রেজোনেন্স বা অনুরণন। এই দেখো, এই ইথানলে অক্সিজেন, এদিকে তাকাও, ফেনলে OH গ্রুপ আছে, অ্যালকোহলও কি OH গ্রুপ আছে না? এখানে অক্সিজেনে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানেও তাই আছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য আছে অ্যালকোহল গ্রুপটা কার সাথে যুক্ত আছে সেখানে পার্থক্য, তাই না? এখানে অ্যালকোহল গ্রুপ আছে বেনজিনের সাথে, এখানে আছে ইথাইল মূলকের সাথে। তাহলে ইথাইল মূলকে কোনো রেজোনেন্স হওয়ার কি পসিবিলিটি আছে? নাই, এখানে রেজোনেন্স হওয়ার কোনো পসিবিলিটি নাই, কিন্তু এখানে বেনজিনে এটা আছে। বুঝতে পারছো? বেনজিনে আছে, ওই পাই ইলেকট্রন গুলো স্থানান্তরিত হবে। এখানে তো পাই ইলেকট্রনই নাই, ইথাইল মূলকে আছে পাই ইলেকট্রন, তাহলে এখানে রেজোনেন্স হয় না, কিন্তু এখানে রেজোনেন্স হয়। আর এই রেজোনেন্স হওয়ার ফলে এই স্ট্রাকচারটা যখন ফেনল যখন হাইড্রোজেন দান করে, হাইড্রোজেন দান করলে পারে তার যেই ফিনক্সাইড যে মূলকটা হয়, মানে হাইড্রোজেন ছাড়া যে মূলকটা হয়, হ্যাঁ, এই মূলকটা স্টেবিলিটি অর্জন করে, সে একা একা থাকতে পারে। মানে সে মানে আমি মনে করো তোমাকে কিছু টাকা দান করব বা কিছু একটা তোমাকে সহযোগিতা করব, কিন্তু তোমাকে সহযোগিতা করতে যদি আমি নিজেই মারা যাই, আমার নিজেরই যদি কোনো অস্তিত্ব না থাকে, তখন কি আমি তোমাকে মানে সেটা করতে যাব? আগে তো আমার স্টেবিলিটির কথা চিন্তা করতে হবে, তাই না? তাহলে এখন ফেনল কিন্তু হাইড্রোজেন দান করার পরে যে ফিনক্সাইড আয়নটা হয় তার কিন্তু স্টেবিলিটি হয়, ওই স্টেবিলিটি হলো রেজোনেন্সের মাধ্যমে তৈরি হয়, এই জন্য সে হাইড্রোজেন দান করতে পারে বলে অম্লীয় হয়। আর অ্যালকোহল এরকম কোনো রেজোনেন্স হয় না, সে হাইড্রোজেন দান করলে পরে তার স্টেবিলিটিটা নড়বড় হয়ে যায়, এজন্য সে সাধারণত হাইড্রোজেন দান করে না, এজন্য সে অম্লীয় না। ঠিক আছে? রেজোনেন্সের কিন্তু অনেক প্রয়োগ আছে, আমি বললাম না যে এইটা কিন্তু বিভিন্ন আলোচনায় বিভিন্ন সামনে এতে আসবে, এই টপিকগুলো ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোনেন্স, এগুলা এই আলোচনাগুলো কিন্তু পরবর্তীতে আছে, সেকেন্ড ইয়ারেও আছে, ঠিক আছে, থার্ড ইয়ারেও আছে। তাহলে এইগুলো কিন্তু পুরো তোমাদের 4 বছরই এই আলোচনাগুলো কাজে দেবে, বা এগুলো হচ্ছে আসবে, ঘুরে ফিরে এগুলো আসবে। সুতরাং এগুলো যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে তখন কিন্তু ওইটা কেন ঘটলো, কিভাবে ঘটলো বোঝা যাবে না। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো আরো ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।